আসসালামু আলাইকুম। দেশ অ্যানালিসিসের আজকের সংবাদ বিশ্লেষণে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ৪ মার্চ ২০২৬। দেশ ও বিদেশের সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর বস্তুনিষ্ঠ বিশ্লেষণ নিয়ে পুরোটা সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি সামিরা। চলুন শুরুতেই জেনে নিই আজকের প্রধান সংবাদ শিরোনামগুলো। মধ্যপ্রাচ্যে তীব্র হচ্ছে সংঘাত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের যুদ্ধে প্রাণহানি ছাড়িয়েছে হাজার। আয়াতুল্লাহ খামেনির মৃত্যুর পর ইরানের নতুন সর্বোচ্চ নেতার দায়িত্বে ছেলে মোস্তফা খামেনি। যুদ্ধের আজ বাংলাদেশেও হুমকিতে দেশের জ্বালানি খাত এবং মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। আমিরাতে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে বিশেষ ফ্লাইট পাঠাচ্ছে ইউএস বাংলা। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর। দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি বাস্তবায়নে সম্মত বাংলাদেশ। বিনিয়োগ এবং জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনা। জনকল্যাণে সরকারের নতুন উদ্যোগ। পহেলা বৈশাখের আগেই চালু হচ্ছে কৃষি কার্ড। মে মাস থেকে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি। দুর্নীতি রুখতে মন্ত্রীদের আকস্মিক পরিদর্শন। ইবিতে শোকের ছায়া। ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান নিহত। দর্শক, এবার যাচ্ছি বিস্তারিত সংবাদে। শুরুতেই আন্তর্জাতিক ও ভূরাজনীতির সবচেয়ে উত্তপ্ত খবর। মধ্যপ্রাচ্যে ইরান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল জোটের মধ্যে চলমান সংঘাত ভয়াবহ রূপ নিয়েছে। টানা পঞ্চম দিনের মতো চলছে এই লড়াই। মার্কিন এবং ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ইরানে এখন পর্যন্ত ১,০০০-এর বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছে। এর মধ্যে ভারত মহাসাগরে শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিনের টর্পেডো হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে যায়। এই ঘটনায় অন্তত ৮৭ জন নিহত হয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই, সৌদি আরব এবং কাতারে থাকা মার্কিন সামরিক ঘাঁটি ও কনসুলেটগুলোতে দফায় দফায় মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে। এদিকে এক আকস্মিক ঘোষণায় ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির মেজ ছেলে মোস্তফা হুসাইন খামেনিকে নির্বাচিত করেছে দেশটির অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হওয়ার মাত্র ৪ দিনের মাথায় এই ঘোষণা এলো। ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শান্তির পথে না আসা পর্যন্ত ইরান তার শেষ রক্তবিন্দু দিয়ে এই প্রতিরোধ যুদ্ধ চালিয়ে যাবে। মধ্যপ্রাচ্যের এই যুদ্ধের সরাসরি নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের অর্থনীতিতে, বিশেষ করে জ্বালানি এবং রেমিটেন্স খাতে। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, দেশে বর্তমানে যে জ্বালানি তেল এবং গ্যাসের মজুদ রয়েছে তা দিয়ে মার্চ মাস পর্যন্ত চলবে। যুদ্ধ দীর্ঘায়িত হলে সংকট বাড়বে, তাই সরকার সাশ্রয়ী নীতির দিকে হাঁটতে বাধ্য হচ্ছে। আলোকসজ্জা সীমিত করা এবং গণপরিবহন ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। অন্যদিকে সবচেয়ে বড় ঝুঁকিতে পড়েছেন মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রায় ৬০ লাখ প্রবাসী বাংলাদেশি কর্মী। যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ থাকায় এরই মধ্যে ১৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। তবে স্বস্তির খবর হল, সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ঢাকা দুবাই রুটে ২টি বিশেষ ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। দর্শক, এই বৈশ্বিক উত্তেজনার মাঝেই বাংলাদেশ সফর করছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস পল কাপুর। তিনি আজ বাণিজ্য, পররাষ্ট্র এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর সাথে বৈঠক করেছেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান জানিয়েছেন, নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সাথে স্বাক্ষরিত অ্যাগ্রিমেন্ট অফ রেসিপ্রোকাল ট্রেড চুক্তিটি বাংলাদেশ সরকার বাস্তবায়ন করবে। প্রধান দুটি রাজনৈতিক দলের সাথে আলোচনা করেই এই চুক্তি হয়েছিল বলে জানান মন্ত্রী। এছাড়াও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থাকা বাংলাদেশিদের সম্মানের সাথে দেশে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা হয়েছে। জ্বালানি মন্ত্রী এই ক্রান্তিকালে যুক্তরাষ্ট্রের কাছে দীর্ঘমেয়াদী সহযোগিতা চেয়েছেন। এবার আসা যাক দেশের অভ্যন্তরীণ রাজনীতি এবং প্রশাসনের খবরে। বর্তমান নির্বাচিত সরকার রাষ্ট্র সংস্কার এবং দুর্নীতি দমনে বেশ কিছু কঠোর এবং জনকল্যাণমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আজ সচিবালয়ে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। কৃষিমন্ত্রী জানিয়েছেন, প্রান্তিক কৃষকদের সুবিধার্থে আগামী পহেলা বৈশাখের মধ্যে দেশের ৯টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড চালু করা হবে। এছাড়া মে মাস থেকে দেশে প্রতি বছর ৫ কোটি করে আগামী ৫ বছরে মোট ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশনাও দিয়েছেন প্রধানমন্ত্রী। দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে আজ মাঠে নেমেছিলেন স্বয়ং মন্ত্রীরা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী সারদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দালালদের দৌরাত্ম্য বন্ধে তিনি কঠোর হুঁশিয়ারি দেন। অন্যদিকে নারায়ণগঞ্জের সিদ্ধিগঞ্জ ভূমি অফিসে সকাল ৯টায় আকস্মিক পরিদর্শনে গিয়ে তালাবদ্ধ দেখতে পান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সরকারি অফিসগুলোতে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রিপরিষদ বিভাগ সকাল ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত কর্মকর্তাদের অফিসে অবস্থান বাধ্যতামূলক করে পরিপত্র জারি করেছে। এছাড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা করে খুব শীঘ্রই সাঁড়াশি অভিযানে নামার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এবার একটি দুঃখজনক খবর। কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় নিজ কক্ষে ছুরিকাঘাতে নিহত হয়েছেন সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা। আজ বিকেলে ফজলুর নামের এক অফিস সহকারী তাকে হত্যার পর নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে। ঘাতক ফজলুল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে। সংবাদের শেষ পর্যায়ে খেলার খবর। আগামী ৮ মার্চ ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান ক্রিকেট দল। এই সিরিজের জন্য শাহিন আফ্রিদির নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে সবচেয়ে বড় চমক হল দলের সাবেক অধিনায়ক বাবর আজমকে এই স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে। ম্যাচগুলো ১১, ১৩ এবং ১৫ মার্চ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। দর্শক, এই ছিল দেশ অ্যানালিসিসের আজকের সংবাদ বিশ্লেষণ। দেশ ও বিদেশের গুরুত্বপূর্ণ খবরের পেছনের খবর এবং বস্তুনিষ্ঠ বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এবং চোখ রাখুন আমাদের পরবর্তী আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।